নমস্কার শ্রোতা বন্ধুরা, কৃষ্ণার কথনিকাতে আপনাদের স্বাগত জানাই। আমি কৃষ্ণা। আজ এসেছি একটু অন্য ধরনের গল্প নিয়ে। আমার গল্প পাঠ ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নানা ধরনের গল্প শুনিয়ে আপনাদের আনন্দ দিতে পারি। সাথে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন এই আশা রাখছি। আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা হেমেন্দ্র কুমার রায়ের হিমালয়ে ভয়ঙ্কর, বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় রোমাঞ্চ উপন্যাস। গল্পের মূল আকর্ষণ বিমল ও কুমার, দুই বন্ধু যাদের অসাধারণ বোঝাপড়া ও দুঃসাহসিকতা পাঠকের মন কেড়ে নেয়। তাদের সঙ্গে রয়েছে বিশ্বস্ত সহচর রামহরি এবং সাহসী কুকুর বাঘা, যারা অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিমালয়ের রহস্যময় ও বিপদসংকুল পরিবেশে গড়ে উঠেছে এক শ্বাসরুদ্ধকর অভিযানের কাহিনী, যেখানে সাহস, বন্ধুত্ব ও বুদ্ধিমত্তার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এই চরিত্রদের। এই চতুষ্টয়ের দুঃসাহসিকতা ও রহস্যভেদের কাহিনী হিমালয়ে ভয়ঙ্করকে বাংলার কিশোর সাহিত্যের এক স্মরণীয় সৃষ্টি করে তুলেছে। কুমার সবে চায়ের পেয়ালায় প্রথম চুমুকটি দিয়েছে। এমন সময় বিমল হঠাৎ ঝড়ের মতন ঘরের ভিতর ঢুকে বলে উঠল, কুমার, কুমার, শিগগির শিগগির করো, ওঠো, জামা কাপড় ছেড়ে পোটলা পুটলি গুছিয়ে নাও। কুমার হতভম্বের মতন চায়ের পেয়ালাটি টেবিলের ওপরে রেখে বললে, ব্যাপার কি বিমল? বেশি কথা বলবার সময় নেই। বিনয়বাবু তার মেয়ে মৃণুকে নিয়ে দার্জিলিং এ বেড়াতে গেছেন, জানো তো। হঠাৎ আজ সকালে তার এক জরুরি টেলিগ্রাম পেয়েছি। তার মেয়েকে কে বা কারা চুরি করে নিয়ে গেছে, আর এর ভেতরে নাকি গভীর রহস্য আছে। অবিলম্বে আমাদের সাহায্যের দরকার। এ কথা শুনে কি নিশ্চিন্তে থাকা যায়? দার্জিলিং এ ট্রেন ছাড়তে আর 1 ঘন্টা দেরি। আমি প্রস্তুত। আমার মোটঘাট নিয়ে রামহরিও প্রস্তুত হয়ে তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। এখন তুমিও প্রস্তুত হয়ে নাও। ওঠো ওঠো ওঠো, আর দেরি নয়। কুমার এক লাফে চেয়ার ত্যাগ করে বললে, আমাদের সঙ্গে বাঘাও যাবে তো? তার ভুলতে, হয়তো তার সাহায্যেরও দরকার হবে। জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়তে কুমারের 0.5 ঘন্টাও লাগলো না। সবাই শিয়ালদহ স্টেশনের দিকে ছুটল। দার্জিলিং। দূরে হিমালয়ের বিপুল দেহ বিরাট এক তুষার দানবের মতন আকাশে অনেকখানি আচ্ছন্ন করে আছে, কিন্তু তখন এসব লক্ষ্য করবার মতো মনের অবস্থা কারোরই ছিল না। একটা গোল টেবিলের ধারে বসে আছে বিমল ও কুমার। ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে রামহরি, এবং ঘরের ভিতরে গম্ভীর মুখে পায়চারি করছেন বিনয়বাবু। যারা যকের ধন প্রভৃতি উপন্যাস পড়েছেন, বিমল, কুমার ও রামহরিকে তারা নিশ্চয়ই চেনেন। আর যারা মেঘদূতের মর্তে আগমন ও মায়াকানন প্রভৃতি উপন্যাস পাঠ করেছেন, তাদের কাছে নানা শাস্ত্রে সুপণ্ডিত, সরলপ্রাণ, বিপুলবক্ষ ও শক্তিমান এই বিনয়বাবুর নতুন পরিচয় বোধহয় আর দিতে হবে না। বিমল জিজ্ঞাসা করলে, তারপর বিনয়বাবু? বিনয়বাবু বললেন, মৃণু বেড়াতে গিয়েছিল বৈকালে। সন্ধ্যে থেকে রাত প্রায় 10টা পর্যন্ত খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে মনে মনে ভাবলুম হয়তো এতক্ষণ সে বাসায় ফিরে এসেছে। কিন্তু বাসায় ফিরে দেখি মৃণু তখনও আসেনি। লোকজন নিয়ে আবার বেরিয়ে পড়ল। সারা রাত ধরে তাকে পথে বিপথে সর্বত্র কোথাও খুঁজতে বাকি রাখলুম না। তারপর সকালবেলায় আদমরার মতন আবার শূন্য বাসায় ফিরে এলুম।
বিমল, কুমার, তোমরা জানো তো মৃণু আমার একমাত্র সন্তান। তার বয়স হলো প্রায় 16 বৎসর, কিন্তু তাকে ছেড়ে থাকতে পারবো না বলে এখনো তার বিয়ে দিইনি। তার মা বেঁচে নেই, আমি তার সব। তাকে ছেড়ে আমিও এক দণ্ড থাকতে পারি না। আমার এই আদরের মিনুকে ডাকাতে ধরে নিয়ে গেছে। এখন এখন আমি কেমন করে বেঁচে থাকবো? বিনয়বাবু, স্থির হন। আচ্ছা, মিনুকে যে ডাকাতে ধরে নিয়ে গেছে, আপনি এরকম সন্দেহ করছেন কেন? সন্দেহের কারণ আছে কুমার। মৃণু হারিয়ে যাওয়ার পর দুদিনে এখানকার আরো 3 জন লোক হারিয়ে গেছে। তারাও কি স্ত্রীলোক? না, পুরুষ। একজন হচ্ছে সাহেব, বাকি 2 জন পাহাড়ি। তাদের অন্তর্ধানও অত্যন্ত রহস্যজনক। অনেক খোঁজ করেও পুলিশ কোনো সূত্রই আবিষ্কার করতে পারেনি, কিন্তু আমি একটা সূত্র আবিষ্কার করেছি। কি সেটা? কি আবিষ্কার করেছেন বিনয়বাবু? শহরের বাইরে পাহাড়ের এক জঙ্গল ভরা গুড়িপথের সামনে মৃণুর এক পাটি জুতো কুড়িয়ে পেয়েছি। সেখানে তন্ন তন্ন করে খুঁজেও জুতোর অন্য পাটি আর পাইনি। এ থেকে কি বুঝবো? জুতোর অন্য পাটি মৃণুর পায়েই আছে। ইচ্ছে করে এক পাটি জুতো খুলে আর এক পায়ে জুতো পরে কেউ ওই পাহাড়ে পথে হাঁটে না। মৃণুকে কেউ বা কারা নিশ্চয়ই তার ইচ্ছার বিরুদ্ধে টেনে হিচড়ে বা ধরাধরি করে বয়ে নিয়ে গিয়েছে। আর সেই সময় ধস্তাধস্তি করতে গিয়ে তার পা থেকে এক পাটি জুতো খুলে পড়ে গিয়েছে। বিনয়বাবু, যে জায়গায় আপনি মৃণুর জুতো কুড়িয়ে পেয়েছেন, সে জায়গাটা আমাদের একবার দেখাতে পারেন? কেন পারবো না? কিন্তু সেখানে গিয়ে কোনোই লাভ নেই। 20 জন লোক নিয়ে সেখানকার প্রতি ইঞ্চি জায়গা আমি খুঁজে দেখেছি। আমার পর পুলিশও খুঁজতে বাকি রাখেনি। তবু আমরা আরেকবার সেই জায়গাটা দেখব। চলুন বিনয়বাবু, এসো কুমার। বিমলের আগ্রহ দেখে বিনয়বাবু কিছুমাত্র উৎসাহিত হলেন না, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল যেখানে যাওয়া হচ্ছে সেখানে গিয়ে আর খোঁজাখুঁজি করা পণ্যশ্রম ছাড়া কিছুই নয়। তবু মুখে কিছু না বলে সকলকে নিয়ে তিনি বাইরে বেরিয়ে গেলেন। বাঘাও বাসায় একলাটি শিকলিতে বাধা থাকতে পারছিল না, কাজেই কুমার তাকেও সঙ্গে নিয়ে গেল। ঘণ্টা 2 পথ চলার পর সকলে যেখানে এসে হাজির হলো, পাহাড়ের সেই জায়গাটা ভয়ানক নির্জন। একটা সুড়িপথ জঙ্গলের বুক ফুঁড়ে ভেতরে ঢুকে গেছে। তারই সম্মুখে দাঁড়িয়ে বিনয়বাবু বললেন, এই যে এখানেই মৃণুর এক পাটি জুতো পাওয়া যায়। বিমল অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গাটা পরীক্ষা করলে, কিন্তু নতুন কিছুই আবিষ্কার করতে পারলে না। কুমার বললে, যদি কেউ মৃণুকে ধরে নিয়ে গিয়ে থাকে, তবে ওই সুড়িপথের ভেতর দিয়েই হয়তো সে গেছে। বিনয়বাবু বললেন, ও পথের সমস্তই আমরা বারবার খুঁজে দেখেছি, কিন্তু কিছুই পাইনি। এমন সময় জঙ্গলের ভিতরে খানিক তফাৎ থেকে বাঘার ঘন ঘন চিৎকার শোনা গেল। কুমার তার বাঘার ভাষা বুঝত। সে ব্যস্ত হয়ে বললে, বাঘা নিশ্চয়ই সন্দেহজনক কিছু দেখেছে। বাঘা, বাঘা! তার ডাক শুনে বাঘা একটু পরেই জঙ্গলের ভেতর থেকে উত্তেজিতভাবে লেজ নাড়তে নাড়তে বেরিয়ে এলো। তারপর কুমারের মুখের পানে চেয়ে ঘেউ ঘেউ করে আরেকবার ডেকে আবার জঙ্গলের ভেতর ছুটে যায়, আবার বেরিয়ে আসে, লেজ নেড়ে ডাকে আর জঙ্গলের ভিতরে গিয়ে ঢোকে। বিনয়বাবু, বুঝতে পারছেন কি? বাঘা আমাদের জঙ্গলের ভেতরে যেতে বলছে। বাঘাকে আমিও জানি। ওকে কুকুর বলে অবহেলা করলে আমরাই হয়তো ঠকবো। চলো, ওর সঙ্গে সঙ্গে যাওয়া যাক। জঙ্গলের ঝোপঝাপ ঠেলে সকলেই বাঘার সঙ্গে সঙ্গে অগ্রসর হলো। যেতে যেতে বিমল লক্ষ্য করল জঙ্গলের অনেক ঝোপঝাপ যেন
কারা দুহাতে উপড়ে ফেলেছে, যেন একদল মত্ত হস্তি এই জঙ্গল ভেদ করে এগিয়ে গিয়েছে। বিমল শুধু লক্ষ্যই করলে, কাউকে কিছু বললে না। বাঘাকে অনুসরণ করে আরও কিছু দূর অগ্রসর হয়েই দেখা গেল একটা ঝোপের পাশে মানুষের এক মৃতদেহ পড়ে রয়েছে। সে দেহ এক ভুটিয়ার। তার সর্বাঙ্গ রক্তাক্ত ও ক্ষতবিক্ষত, মাথাটাও ভীষণভাবে ফেটে গিয়েছে, আর তার চারিপাশে রক্তের স্রোত জমাট হয়ে রয়েছে। বিনয়বাবু স্তম্ভিতভাবে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বললেন, কি আশ্চর্য, জঙ্গলের এখানটাও তো আমরা খুঁজেছি, কিন্তু তখন তো এই দেহটা এখানে ছিল না। কুমার বললে, হয়তো এই ঘটনা ঘটেছে তারপরে। দেখছেন না, ওর দেহ থেকে এখনো রক্ত ঝরছে। হঠাৎ দেহটা একটু নড়ে উঠল। বিমল তাড়াতাড়ি তার পাশে বসে পড়ে বলল, এ যে এখনো বেঁচে আছে। আহত ব্যক্তি ভুটিয়া ভাষায় যন্ত্রণা ভরা খুব মৃদুস্বরে বললে, একটু জল। বিমলের ফ্লাস্কে জল ছিল। ফ্লাস্কের ছিপি খুলতে খুলতে সে শুধলে, কে কে তোমার এমন দশা করলে? দারুণ আতঙ্কে শিউরে উঠে সে খালি বললে, ভূত ভূত, জল জল। বিমল তার মুখে জল ঢেলে দিতে গেল, কিন্তু সে জল হতভাগ্যের গলা দিয়ে গলল না। তার আগেই তার মৃত্যু হলো। কুমার হঠাৎ ভীতভাবে সবিস্ময়ে বলে উঠল, বিমল, দেখো দেখো। জমাট রক্তের ওপরে একটা প্রকাণ্ড পায়ের দাগ। সে দাগ অবিকল মানুষের পায়ের দাগের মতো, কিন্তু লম্বায় তা প্রায় 2.5 ফুট এবং চওড়াতেও 1 ফুটেরও বেশি। মানুষের পায়ের দাগ এত বড় হওয়া কি সম্ভব? যার পা এমন, তার দেহ কেমন ধারা? সকলে বিস্ফারিত নেত্রে সেই বিষম পদচিহ্নের দিকে তাকিয়ে কাঠের মতন আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। সকলের আগে কথা কইলেন বিনয়বাবু। ভয়ার্ত কণ্ঠে তিনি বললেন, বিমল, কুমার, এ কি অসম্ভব ব্যাপার? আমরা দুঃস্বপ্ন দেখছি না তো? রামহরি আড়ষ্টভাবে মত প্রকাশ করলে, এ তো মস্ত বড় একটা বিদঘুটে ভূতের পায়ের দাগ না হয়ে যায় না। কুমার বললে, বিমল, আমরা কি আবার কোনো ঘটোৎকচের পাল্লায় পড়লুম? মানুষের পায়ের দাগ তো এত বড় হতেই পারে না। পায়ের দাগটা ভালো করে পরীক্ষা করতে করতে বিমল বললে, মানুষের পায়ের দাগ এত বড় হওয়া সম্ভব নয় বটে, কিন্তু এ দাগ যে অমানুষের পায়েরও নয়, এটা আমি নিশ্চয় করে বলতে পারি। বিনয়বাবু বললেন। কি প্রমাণ দেখে তুমি এ কথা বলছো? বিমল মৃত ভুটিয়ার একখানা মুষ্টিবদ্ধ হাত তুলে নিয়ে বললে, এই দেখুন, এর হাতের মুঠোর দিকে একবার তাকিয়ে দেখুন। সকলে দেখলে তার মুষ্টিবদ্ধ হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে একগোছা চুল বেরিয়ে পড়েছে। বিনয়বাবু চুলগুলো লক্ষ্য করে দেখে বললেন, এ কার মাথার চুল? এত লম্বা আর এত মোটা? এই চুল যে ওই ভুটিয়ার মাথার চুল নয়, সেটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে। তবে কেমন করে চুলগুলো ওর হাতের মুঠোর মধ্যে এলো? কুমার বললে, যার আক্রমণে ও বেচারির ভবলীলা সাঙ্গ হয়েছে, এগুলো নিশ্চয়ই তারই মাথার চুল। আমারও সেই মত। শত্রুর সঙ্গে ধস্তাধস্তি করবার সময়ে ভুটিয়াটা নিশ্চয়ই তার চুল মুঠো করে ধরেছিল। দেখুন বিনয়বাবু, চুলগুলো ঠিক মানুষেরই মাথার চুলের মতো, কিন্তু মানুষের মাথার চুল এত মোটা হয় না। এই পায়ের দাগ আর এই মাথার চুল দেখে
আমার সন্দেহ হচ্ছে এই ভুটিয়াটিকে যে আক্রমণ করেছিল লম্বায় সে হয়তো 15-16 ফুট উঁচু। কুমার হতভম্বের মতন বললে, বায়োস্কোপের কিংকং কি শেষটা হিমালয়ে এসে দেখা দিল? হায়, কিংকং তো গাঁজাখুরি গল্পের একটা দানব গরিলা, আর আমরা এখানে সত্যিকারের যে পায়ের দাগ দেখছি এটা তো গরিলার নয়, কোনো দানব বা দৈত্যের মতো প্রকাণ্ড মানুষের পায়ের দাগ। এখন কথা হচ্ছে, পৃথিবীতে এমন মানুষ কি থাকতে পারে? আচ্ছা, হিমালয়ের ভিতরে যদি এমন কোনো অজানা জন্তু থাকে যার পায়ের দাগ আর মাথা বা গায়ের চুল মানুষের মতো? বিনয়বাবু বললেন, হয়তো ও মাথার চুল আর পায়ের দাগ জাল করে কেউ আমাদের ধাঁধায় ফেলবার বা ভয় দেখাবার ফিকিরে আছে। আচ্ছা, এই চুলগুলো আপাতত আমি তো নিয়ে যাই, পরে কোনো অভিজ্ঞ লোকের সাহায্যে পরীক্ষা করলেই সব বোঝা যাবে। রামহরি বারবার ঘাড় নেড়ে বলতে লাগলো, এসব কোনো কথার মতো কথাই নয়। ওই ভুটিয়াটা মরবার সময় যা বলেছিল তাই হচ্ছে আসল কথা। এসব হচ্ছে ভূতের কাণ্ড কারখানা। বিনয়বাবু করুণ স্বরে বললে। আমার মিনু কি আর বেঁচে আছে? বিমল তাড়াতাড়ি হাত চেপে ধরে বললে, চুপ চুপ। তখন পাহাড়ের বুকের ভিতরে সন্ধ্যা নেমে আসছে। দূরের দৃশ্য ঝাপসা হয়ে গেছে। পাখিরা যে যার বাসায় গিয়ে আশ্রয় নিয়েছে। চারিদিক স্তব্ধ। সেই স্তব্ধতার মধ্যে অজানা শব্দ হচ্ছে ধূপ ধূপ ধূপ। কারা যেন খুব ভারী পা ফেলে এগিয়ে আসছে। বাঘা কান খাড়া করে সব শুনে রেগে ধমক দিতে যাচ্ছিল, কিন্তু কুমারের এক থাবড়া খেয়ে একেবারে চুপ মেরে গেল। বিমল ব্যস্ত হয়ে বললে, শিগগির লুকিয়ে পড়ুন, কিন্তু এখানে নয়, এখানে নয়, অন্য কোথাও, আমাদের এক্ষুনি অন্য কোথাও যেতে হবে। বিমলেরা সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে সবাই জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এলো। আরও একটু এগিয়েই দেখা গেল ছোট গুহার মতন একটা অন্ধকার গর্ত। হামাগুড়ি না দিলে তার মধ্যে ঢোকা যায় না, এবং তার মধ্যে অন্য কোনো হিংস্র জানোয়ার থাকাও অসম্ভব নয়। কিন্তু উপস্থিত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সেসব কথা কেউ মনেও আনল না। কোনো রকমে গুড়ি মেরে একে একে সকলেই সেই গর্তের ভিতরে ঢুকে পড়ল। ভয় পায়নি কেবল বাঘা। তার ঘন ঘন লেজ নাড়া দেখেই সেটা বেশ বোঝা যাচ্ছিল। সে বোধহয় ভাবছিল এ এক মস্ত মজার খেলা। গর্তের মুখের দিকে মুখ রেখে বিমল হুমড়ি খেয়ে বসে রইল সেই জঙ্গলের দিকে তাকিয়ে। দেখতে দেখতে সন্ধ্যার অন্ধকার ক্রমেই ঘন হয়ে বিমলের দৃষ্টিকে অন্ধ করে দিলে। কান পেতেও সেই ধূপধুপুনি শব্দ আর কেউ শুনতে পেল না। বুনো হাওয়া গাছে গাছে দোল খেয়ে গোলমাল করছিল, তাছাড়া আর কোনো শব্দ নেই। সেই কনকনে ঠান্ডা হাওয়া গর্তের ভেতরে ঢুকে সকলের গায়ে যেন বরফের ছুরি মারতে লাগলো। কুমার মৃদুস্বরে বললে, বোধহয় আর কোনো বিপদের ভয় নেই, এইবারে বাইরে বেরিয়ে পড়া যাক। ঠিক যেন তার কথার প্রতিবাদ করেই খানিক তফাৎ থেকে কে অট্টহাসি হেসে উঠল। খুব বড় গ্রামাফোনের হর্নে মুখ রেখে অট্টহাসি করলে যেমন জোর আওয়াজ হয়, সে হাসির শব্দও যেন সেই রকম, কিন্তু তার চেয়েও শুনতে ঢের বেশি ভীষণ। সে হাসি থামতে না থামতে আরও 5-6টা বিরাট কণ্ঠে তেমনি ভয়ানক অট্টহাসির স্রোত জুটে গেল। সে যেন মহাদানবের হাসি। মানুষের কান এমন হাসি কোনো দিনই শোনেনি। যাদের হাসি এমন, তাদের চেহারা কেমন? হঠাৎ জঙ্গলের ভিতর থেকে আগুনের আভা এবং মাঝে মাঝে তার শিখাও দেখা গেল। বিমল চুপি চুপি বললে, আগুন জেলে কারা ওখানে? কি করছে? ভূতেরা আগুন পোয়াচ্ছে।
লুকিয়ে গিয়ে একবার উকি মেরে দেখে আসবো নাকি? রামহরি টপ করে হাত ধরে বললে, থাক, ও তো শোকে কাজ নেই। মাঝে মাঝে অস্বাভাবিক কণ্ঠের অদ্ভুত চিৎকার জেগে জেগে উঠে সেই পাহাড়ে রাত্রির তন্দ্রা ভেঙে দিতে লাগলো। সে রহস্যময় চিৎকারের মধ্যে এমন একটা হিংসার ভাব ছিল যে শুনলেই বুকটা ধরফর করে ওঠে। সে যে কাদের কণ্ঠস্বর তা জানবার বা বুঝবার জো ছিল না বটে, কিন্তু সে চিৎকার যে মানুষের নয় এইটুকু বুঝতে বিলম্ব হয় না। বিমল বললে, আহা, থাকতো আমার বন্দুকটা সঙ্গে, তাহলে ওদের চালাকি এক্ষুনি বার করে দিত। কুমার বললে, আরে রাখো তোমার বন্দুকের কথা। কাল সারা রাত কেটেছে ট্রেনে, আমার এখন খিদে পেয়েছে, ঘুম পেয়েছে। ও পেটের আর ঘুমের কথা কালকে ভেবো, আজকে রাতটা দেখছি এখানেই কাটাতে হবে। সদ্য জাগা সূর্য যখন হিমালয়ের শিখরে শিখরে সোনার মুকুট বসিয়ে দিয়ে যাচ্ছিল, তখন সেদিকে দৃষ্টি দেওয়ার অবসর বিমলদের মোটেই ছিল না। মাঝরাতের পরেই জঙ্গলের আগুন নিভে ও সেই আশ্চর্য চিৎকার থেমে গিয়েছিল, এবং তখন থেকেই গর্ত থেকে বেরুবার জন্য বিমল ও কুমার ছটফটিয়ে সারা হচ্ছিল। কিন্তু বিনয়বাবু ও রামহরির সজাগ পাহারায় এতক্ষণ তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। এখন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই তারা এক এক লাফে গর্ত থেকে বাইরে এসে পড়ল, এবং আবার স্বাধীনতা পেয়ে তাদের চেয়েও কম খুশি হলো না বাঘা। কারণ যেখানে আগুন জ্বলছে ও চিৎকার হচ্ছে, সেখানটায় একবার ঘুরে আসবার জন্য তারও মন কাল সারা রাত আনচান করেছে। তাই গর্ত থেকে বেরিয়েই বাঘা সেই জঙ্গলের ভিতরে ছুট দিলে, এবং তার পিছনে পিছনে ছুটল বিমল ও কুমার। কাল যেখান থেকে তারা পালিয়ে এসেছে, আজ তারা প্রথমেই সেখানে গিয়ে হাজির হলো। দেখেই বোঝা গেল কাঠরা এনে কারা সেখানে সত্য সত্যই আগুন জ্বেলেছিল। ভস্যের স্তূপ থেকে তখনও অল্প অল্প ধোঁয়া বেরোচ্ছে। মাটির ওপরেও ইতস্তত ছাই ছড়ানো রয়েছে। সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে বিমল বললে, দেখো। কুমার অবাক হয়ে দেখলে সেখানকার ছাইগাদার ওপরে প্রকাণ্ড প্রকাণ্ড তেমনি মানুষের মতন অমানুষের পায়ের দাগ রয়েছে অনেকগুলো। বাঘা সেই এক একটা পায়ের দাগ শোকে আর রেগে গড়গড় করে ওঠে। তারও বুঝতে দেরি লাগলো না যে এসব পায়ের দাগ রেখে গেছে যারা, তারা তাদের বন্ধু নয়। ততক্ষণে বিনয়বাবুর সঙ্গে রামহরিও সেখানে এসে হাজির হয়েছে। বিমলকে ডেকে সে গম্ভীরভাবে বললে, খোকা বাবু, আমার কথা শুনো। হিমালয় হচ্ছে বাবা মহাদেবের ঠাঁই। বাবা মহাদেব হচ্ছেন ভূতেদের কর্তা। এই জায়গাটা হচ্ছে ভূত প্রেতদের আড্ডা। যা দেখবার সবই তো দেখা হলো, আর এখানে গোলমাল করো না। লক্ষ্মী ছেলের মতো ভালোয় ভালোয় বাসায় ফিরে চলো। বিনয়বাবু হঠাৎ বলে উঠলেন, এ কি ব্যাপার? সেই ভুটিয়াটার লাশ কোথায় গেল? এদিক ওদিক তাকিয়ে কুমার বললে, সত্যি তো, নিশ্চয় কোনো জন্তু টন্তু টেনে নিয়ে গিয়েছে। ওই যে তার জামা আর ইজের ওইখানে পড়ে রয়েছে। বিমল একটা গাছের ভাঙা ডাল দিয়ে ছাইগাদা নাড়তে নাড়তে বললে, কুমার, কোনো জন্তু টন্তুতে সে লাশ টেনে নিয়ে যায়নি। সে লাশ কোথায় গেছে তা যদি জানতে চাও, তবে এই ছাইগাদার দিকে নজর দাও। ও ও কি ছাইয়ের ভেতর অত হাড়ের টুকরো এলো কোথা থেকে? হ্যাঁ, আমারও কথা হচ্ছে তাই। কুমার, কাল রাতে যারা এখানে এসেছিল, তারা সেই ভুটিয়াটার দেহ আগুনে পুড়িয়ে খেয়ে ফেলেছে। রামহরি ভয় ঠকঠক করে কাঁপতে লাগলো।
সকলে স্তম্ভিতভাবে সেখানে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। কেবল বাঘা পায়ের দাগগুলো শুকতে শুকতে অজ্ঞাত শত্রুদের বিরুদ্ধে তখনও কুকুরের ভাষায় গালাগালি করছিল। বিমল তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে ছোট্ট একটি ক্যামেরা বার করে বললে, এই আশ্চর্য পায়ের দাগের একটা মাপ আর ফটো নিয়ে রাখা ভালো, পরে দরকার হবে। আমাদের আর এখানে অপেক্ষা করবার দরকার নেই, যা দেখছি তাই যথেষ্ট। আমি বেশ বুঝতে পারছি মৃণুকে খুঁজে আর কোনোই লাভ নেই। নরখাদক রাক্ষসদের কবলে পড়ে সে অভাগীর প্রাণ। বলতে বলতে তার গলার আওয়াজ ভারী হয়ে এলো। তিনি আর কথা বলতে পারলেন না। কুমার বললে, বিনয়বাবু, আপনার মতো বুদ্ধিমান লোকের এত শীঘ্র বিচলিত হওয়া উচিত নয়। মৃণু যে এই নরখাদকের পাল্লায় পড়েছে এমন কোনো প্রমাণ নেই। আমার বিশ্বাস আমরা তাকে ঠিক খুঁজে বার করতে পারবো। বিনয়বাবু একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, তোমার কথাই সত্য হোক। বিমল বললে, বিনয়বাবু, আমরা যখন ময়নামতির মায়াকাননে গিয়ে পড়েছিলুম তখন দেখেছিলুম পৃথিবীর আদিম জন্তুদের বিষয়ে আপনার অনেক পড়াশোনা আছে। আপনি বানর জাতীয় কোনো দানবের কথা বলতে পারেন? আসলে যারা বানরও নয় আবার মানুষও নয়। বানরদের মধ্যে দানব বলা যায় গরিলাদের, কিন্তু তারা বড় জাতের বানর। পণ্ডিতরা বহুকাল ধরে বানর আর মানুষের মাঝামাঝি যে জীবকে অন্বেষণ করছেন, গরিলারা তা নয়। তবে সম্প্রতি দক্ষিণ আমেরিকায় এক অদ্ভুত জীবের খোঁজ পাওয়া গেছে। দক্ষিণ আমেরিকায় তারা নামে এক নদী আছে। সেই নদীর ধারে গভীর জঙ্গলের মধ্যে দুটো মস্ত বড় বানর জাতীয় জীব হঠাৎ একদল মানুষকে আক্রমণ করে। তাদের একটা মদ্দা আর একটা মাদি। মানুষের দল আক্রান্ত হয়ে গুলি করে মাদিটাকে মেরে ফেলে। মদ্দাটা পালিয়ে যায়। মাদিটা 5 ফুটের চেয়েও বেশি লম্বা, সুতরাং আন্দাজ করা যেতে পারে যে মদ্দাটা হয়তো মাথায় 6 ফুট উঁচু হবে। আমি মৃত জীবটার ফটো দেখেছি। তাকে কতকটা বানর আর মানুষের মাঝামাঝি জীব বলা চলে। কিন্তু তুমি এসব কথা জানতে চাইছো কেন? তোমার কি সন্দেহ হয়েছে যে ওই পায়ের দাগগুলো সেরকম কোনো জীবের? দেখুন, সন্দেহ তো অনেক রকমই হচ্ছে, কিন্তু কোনোই হদিশ পাওয়া যাচ্ছে না। এ পায়ের দাগ গরিলার মতো কোনো বানরেরও নয়, মানুষেরও নয়। এ হচ্ছে বানর আর মানুষের চেয়ে ঢের বেশি বড় কোনো জীবের। এরা নরমাংস খায়, কিন্তু বানর জাতীয় কোনো জীবই নরমাংসের ভক্ত নয়। মানুষই বরং অসভ্য অবস্থায় নরমাংস ভক্ষণ করে। কাল আমরা যে অট্টহাসি শুনেছি, বানরের গলা থেকে তেমন অট্টহাস্য কেউ কোনোদিন শোনেনি। বানররা বা আর কোনো জানোয়াররাই হাসতে পারে না। হাসিও হচ্ছে মানুষের নিজস্ব জিনিস। মানুষের মতন পায়ের দাগ, মাথায় লম্বা লম্বা চুল, দৈর্ঘ্য তার 12-14 ফুট কি আরো বেশি। মানুষেরই মতন হাসতে পারে এমন জীবের কথা কে শুনেছে? এমন জীবকে কে বা দেখেছে তাও আমরা জানি না। কোথায় তাদের ঠিকানা তাই বা কে বলে দেবে? তাদের ঠিকানা হচ্ছে কৈলাসে। আদিকালে তারাই দক্ষযজ্ঞ পণ্ড করে দিয়েছিল, আর এই কালে এসেছে তারাই আমাদের মুন্ডপাত করতে। তারা কেমন দেখতে, কি
করে, কি খায়, কোথায় থাকে, এ কথা তোমাদের জানবার দরকার কি বাপু? রামহরির কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই বিনয়বাবুর মাথার উপর দিয়ে প্রকাণ্ড একখানা পাথর ঠিকরে গিয়ে দুম করে মাটিতে পড়ে গড়িয়ে গেল। ব্যাপারটা ভালো করে বুঝতে না বুঝতে আরও 4-5খানা তেমনি বড় বড় পাথর তাদের আশেপাশে মাঝখানে বিনয়বাবু এসে পড়ল। সাবধান! একখানা পাথর ওজনে 1 মণ 1.5 মণের কম হবে না। বিমল এক লাফে দাঁড়িয়ে উঠে বলল, এই পালাও পালাও, ছোট! তারপর কিন্তু আরও অনেক উত্তেজনা ও রোমাঞ্চে ভরা ঘটনা অপেক্ষা করে আছে আপনাদের জন্য। খুব শিগগির নিয়ে আসছি হিমালয় ভয়ঙ্করের পরবর্তী অংশ। ছটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী এপিসোডে চোখ রাখুন। ভালো থাকবেন। আজ আসি।